বাইরে মেঘের গাজন শুরু হলো, সেই সঙ্গে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া। পুরোনো দিনের জানালার কপাটগুলো শব্দ করে আছড়ে পড়তে লাগলো। আশিক জানালা বন্ধ করে ঘরের আলো জ্বেলে দিল। তারপর চিন্তিত মুখে বলল, রাসেল আর মারুফের আসার কথা, ব্যানানার স্পিকারগুলো নিয়ে। এরকম অবস্থা থাকলে তো জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে। তারপর একটু থেমে বলল, মীরা, তুমি বসো, আমি আসছি। আশিক পাশের ঘরে গিয়ে মারুফকে ফোন করে জানতে পারল যে ও ডেকোরেটরের ওখানে আটকা পড়েছে। রাসেলকেও ফোন দিল, কিন্তু ও ধরল না। আশিক ফিরে এসে মীরাকে কোথাও দেখতে পেল না। রান্নাঘরে উকি দিয়ে দেখলো ও কি যেন সব তৈরি করছে। আশিক কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। ওকে দেখতে ভালো লাগছে, কি সহজ স্বাভাবিক ভঙ্গিতে কাজ করছে। মনে হচ্ছে যেন এটা ওরই রান্নাঘর। আশিকের হঠাৎই মনে হলো, আচ্ছা, মীরার আর ওর যদি একটা সংসার হতো তাহলে কেমন হতো। এইরকম ঝুম বৃষ্টির দিনে মীরা চা আর পেঁয়াজু বানাতো, তারপর দুজন গল্প করতে করতে রাত ভোর করে দিত। নিজের ভাবনায় আশিক নিজেই বিরক্ত হলো। একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকে বলল, তুমি কিছু খুঁজছো মীরা? হ্যাঁ, একটা বড় বাটি খুঁজছিলাম। উপরের তাকে আছে, দেখো। আশিক আর কিছু জানতে চাইল না। রান্নাঘর থেকে বেরিয়ে আবার ফোনে ব্যস্ত হয়ে গেল। মীরা কেটলিতে চায়ের জন্য জল চাপিয়েছে। ইলেকট্রিক কেটলিগুলো 2 মিনিটের মধ্যেই জল ফুটিয়ে ফেলে। মীরা ব্যাগ থেকে চানাচুর বের করে বাটিতে ঢাললো। আসার আগে স্টার থেকে কিনেছে। সাধারণত মীরা টুকটাক খাবার রাখে নিজের রুমে। কখনো ক্লাস করতে দেরি হলে বা ল্যাব থাকলে ফিরে এসে সন্ধেবেলা খায়। আজ চা পাতা খুঁজতে গিয়ে তাকের মধ্যে এক প্যাকেট মুড়ি খুঁজে পেয়েছে, তাই মনে হলো একটু মুড়ি মাখাতে। বাড়িতে থাকতে বিকেলবেলার নাস্তা বানানোর দায়িত্বটা ছিল মীরার। কোনোদিন পেঁয়াজু, কোনোদিন মুড়ি মাখা বা চটপটি, ফুচকা, আলুর বড়া, আরো কত কি বানাতো। সন্ধে হলে সৌরভ ভাই আর বড় চাচা বাড়ি ফিরলে সবাই একসঙ্গে খেত। কি মিষ্টি ছিল সেই দিনগুলো। আজ কেন যেন বাড়ির কথা খুব মনে পড়ছে। পেছনের উঠোনে এইরকম বৃষ্টিতে ভরা 3 বোন একসঙ্গে ভিজত। মা খুব রেগে যেতেন। একটু সরিষার তেল থাকলে খুব ভালো হতো, সঙ্গে কাঁচা মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা, আর একটুখানি টমেটো। যাক, কি আর করা, শুধু মুড়ি চানাচুরি খেতে হবে। মীরা যত্ন করে 2টো বাটিতে মুড়ি মাখা নিয়ে ঘরে ঢুকে দেখলো আশিক পাশের ঘরে ফোনে কথা বলছে। মুড়ি নেতিয়ে যাবে বলে মীরা তাড়াতাড়ি রান্নাঘরে চা করতে চলে গেল। আশিক কথা শেষ করে ঘরে এসে শুনল মীরা তখনও রান্নাঘরে ঠুনঠান করে কিছু করে যাচ্ছে। টেবিলের দিকে তাকিয়েও ও হতভম্ব হয়ে গেল। ওখান থেকেই গলা উঁচিয়ে পড়ল, মীরা, এটা তুমি কি বানিয়েছো? জি আশিক ভাই, আপনি শুরু করেন, আমি চা নিয়ে আসছি। মীরা চা নিয়ে ফিরে এসেছে। ততক্ষণে আশিক খাওয়া শুরু করে দিয়েছে। মীরা চেয়ারে বসে চায়ের কাপ টেনে নিল। আশিক খুব আগ্রহ করে খাচ্ছে, দেখে মনে হচ্ছে অসম্ভব ক্ষুধার্ত। মীরা আস্তে আস্তে বলল, আপনি কি সকাল থেকে এখানেই? হ্যাঁ, কাজগুলো শেষ করছিলাম। কিছু খেয়েছেন সকাল থেকে? না, কিছু খাওয়া হয়নি। ভেবেছিলাম কিছু অর্ডার দেবো, পরে ভুলে গেছি। মীরার একটু খারাপ লাগলো। এমন কাজ পাগল হয় মানুষ। মীরা ওর বাটিটা এগিয়ে দিয়ে বলল, আপনি এটাও খেয়ে নিন। না না, আর লাগবে না, তুমি খাও। আরও আছে, আমি খেয়ে নিব, আপনি নিন, আমি চা নিয়ে আসছি। মীরা চা আনতে উঠে গেল। আশিক কিছুক্ষণ ওর যাত্রা পথের দিকে তাকিয়ে রইল। মায়ের কথা খুব মনে পড়ছে। এরকম বৃষ্টির দিনে মা এসব ভাজাভুজি খুব করতেন। আশিক খুব ভালোবাসতো খেতে, এখনও ভালোবাসে, তবে এখন আর কেউ এত যত্ন করে খাওয়ায় না। মীরা চা নিয়ে ফিরে এসেছে। আশিক খেতে খেতেই বলে, তুমি যখন এখানেই আছো তখন এসো, তোমার কাজটা শেষ করে ফেলি। একটা কাজ অন্তত হোক। আচ্ছা। খাওয়া শেষ করে দুজনেই ল্যাপটপে ব্যস্ত হয়ে গেল। বাইরে তখনও ঝড়ের তীব্রতা একইভাবেই চলছে, কিন্তু দুজনেই কাজে এমন ডুবেছিল যে কেউ খেয়াল করলো না। কাজ শেষ করতে করতে 8টা বেজে গেল। আশিক তর্জনী আর বৃদ্ধাঙ্গুলে কপালে 2 পাশ চেপে ধরে বলল, যাক, তোমার কাজটা অন্তত শেষ হলো। তোমার আর না আসলেও চলবে। হঠাৎই জানালার কাঁচ ভাঙার শব্দে দুজনের সঙ্গীত ফিরে পেল। পুরনো জানালার কাঁচ ঝড়ের দাপটে ভেঙে পড়েছে। আশিক চিন্তিত মুখে উঠে গেল। ঘড়ি দেখে বলল, তোমার ফেরার ব্যবস্থা করা উচিত। রাত বাড়ছে। দাঁড়াও, আমি বাসায় ফোন দিয়ে দেখি গাড়ির কি অবস্থা।
বাড়িতে ফোন দিয়ে জানা গেল গাড়ির কার্বুরেটরে জল ঢুকে অবস্থা খারাপ, গ্যারেজে নিতে হয়েছে। আশিক চিন্তিত কণ্ঠে আবারও বলল, চলো, আমি তোমাকে দিয়ে আসছি। হলে যাবে তো? হলে অথবা শ্যামলী, যেটা সুবিধা হয়। দরজা খুলতেই প্রচণ্ড ঝড়ের দাপটে দরজা আবারও আছড়ে পড়ল। সেই সঙ্গে ঘরের ভিতর ঢুকে পড়ল এক গাদা তেজপাতা আর খানিকটা বৃষ্টির জল। আশিক তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পাশের বারান্দা থেকে দেখলো আশেপাশে রিক্সা দেখা যাচ্ছে না। ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টির বেগও বাড়ছে। কিছুক্ষণ উবারের জন্য চেষ্টা করলো, কিন্তু সুবিধে করতে পারল না। নেটওয়ার্কের অবস্থাও ভালো না। মীরাকে বলল, তোমার ফোনে কি অবস্থা দেখো তো। মীরা ফোন বের করে দেখলো যথারীতি ওর ফোনে কোনো চার্জ নেই। আশিক মারুফকে ফোন করে দেখলো ও বাসায় চলে গেছে। রাসেলকে আবার ফোন করে জানা গেল ও কাছাকাছিই আছে। রাসেলের বাসা মোহাম্মদপুর। এই মুহূর্তে ধানমন্ডির একটা দোকানে অপেক্ষা করছে ও। ঝড় একটু কমলে বাসায় ফিরবে। আশিক জানতে চাইল, তুই ফেরার পথে আমার এখান থেকে মীরাকে নিয়ে শ্যামলী পৌঁছে দিয়ে বাড়ি যেতে পারবি? মীরা কোথা থেকে এলো? ও তো বিকেল থেকেই ছিল। বলিস কি? তাহলে তো ভালোই টাইম কাটাইতেছো মামু। শেষের কথাটা আর আশিককে বলল না, বরং জানালো মীরাকে পিক করে নিয়ে বাড়ি পৌঁছে দেবে। মীরা পুরোটাই শুনলো, কিন্তু কিচ্ছু বলল না। এখন আসলে আর কোনো অপশন নেই। আশিক চকিতে একবার মীরার দিকে তাকালো। ওর মুখ কালো হয়ে আছে। আশিক টের পায় রাসেলের সাথেও ঠিক কমফোর্ট ফিল করে না। কিন্তু এখন বিপদ বলে কথা। আশেপাশে কোনো রিক্সা দেখা যাচ্ছে না। হেঁটে বের হলে একেবারেই ভিজে যাবে। ঝড় থামতে থামতে রাত 10:30 বেজে গেল। রাসেল দোকান থেকে বের হয়ে একটা রিক্সা নিয়েছে। মেজাজ খারাপ লাগছে। রিক্সার প্লাস্টিকের পর্দায় ফোঁটা, ভিজে একসা হয়ে যাচ্ছে। রিক্সাওয়ালা কিছুতেই 32 নাম্বার যেতে চাইছে না। মোহাম্মদপুর যাওয়ার জন্য অনেক কষ্টে রাজি করিয়েছে। এখন যদি আবার তাকে বলতে হয় শ্যামলী যেতে হবে, এই ব্যাটানা আবার বেঁকে বসে। তবে মীরাকে হাতের নাগালে পাওয়া যাবে, এটা বেশ হয়েছে। এত দিমাগ আজকে কোথায় যায় দেখবে। রিক্সা দাঁড় করিয়ে রেখে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠল, ততক্ষণে 11:30 বেজে গেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওর মনে হলো আশিক নিজেও তো দিয়ে আসতে পারত। ওকে এখানে আনবার কি দরকার ছিল? আশিক সবসময় ওর সঙ্গে এরকম করে। ওকে কি ভাবে, নিজের চামচা? শালার কপাল সবসময় ওর সঙ্গে থাকে। দুজনে একসঙ্গে পড়াশোনা করে, তারপরেও শালার ফার্স্ট ক্লাস ওই পায়। আর রাসেল কোনো মতে পাশ করে যায়। শুধু তাই নয়, সেকেন্ড ইয়ারে থাকতে টুম্পা নামের একটা মেয়েকে খুব মনে ধরেছিল। কেমন ছটফটে শালিক পাখির মতন, চোখে মুখে কথা বলে। রেশমাকে বলেছিল একটু সেট করে দিতে, কিন্তু রেশমা এসে জানিয়েছে ওই মেয়ে নাকি আশিকের প্রেমে হাবুডুবু খাচ্ছে। শালার আশিক ওই মেয়ের সঙ্গেও প্রেম করলো না। মাঝখান থেকে ওর জিনিসটা ঘেটে গেল। শুধু কি তাই, সেদিন তো কলারও চেপে ধরেছিল ওই শালি মীরার জন্য। আজ শিক্ষা দেওয়ার একটা মোক্ষম সুযোগ পাওয়া গেছে। রাসেল দরজার হাতল ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর দরজাটা বাইরে থেকে বন্ধ করে নিচে নেমে রিক্সা করে বাড়ি চলে গেল। রিক্সায় উঠে ফোনটাও সুইচ অফ করে দিল। মনে মনে বলল, আমার কলারে হাত দিছিলি না? কালকে সকাল হইলেই তুই টের পাবি। তোমার কি ভয় করছে মীরা? ভয় না, ভয় করছে না। একা থাকলে হয়তো ভয় লাগতো। আশিক একটু অবাক হলো। মেয়েটা কি বোকা, নাকি ওকে অতিরিক্ত বিশ্বাস করে? রাত প্রায় 11টার উপর বাজে। রাসেলের সঙ্গে অনেকক্ষণ আগেই কথা হয়েছে। এতক্ষণে ওর চলে আসা উচিত ছিল। কি জানি কি হয়েছে। মীরা আর এক প্রস্তুত চা বানিয়ে এনেছে। টেবিলে রাখতে রাখতে বলল, আমি বোধহয় আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। আশিক চায়ের কাপ টেনে নিল। তারপর আয়েশ করে চুমুক দিয়ে বলল, ঝামেলা তো আমার হয়নি মীরা, ঝামেলা তো তুমি পড়লে। আমি তো মজা করে চা খাচ্ছি। আপনি বাড়ি ফিরবেন না? না, মাঝে মাঝে বেশি রাত হয়ে গেলে আমি এখানেই থেকে যাই। এখানে? হ্যাঁ, ভেতরের রুমে একটা সোফা কাম বেড আছে, কদিন আগেই এনেছি এখানে। আশিক কথা শেষ করতে পারল না। তার আগেই বিকট শব্দ করে জেনারেটর বাস্ট করে পুরো এলাকা অন্ধকারে ডুবে গেল। অন্ধকারের ঘনত্ব দেখে মনে হচ্ছে শুধু এই এলাকা না, আশেপাশের কোথাও আলোর কোনো চিহ্ন নেই। মাঝে মাঝে শুধু বিদ্যুৎ চমকের ঝলকানিতে ঘরের মধ্যে এক চিলতে আলো চলকে উঠছে। গাঢ় অন্ধকারে মীরার অস্পষ্ট অবয়ব চোখে পড়ছে। এই রূপে মীরাকে দেখলে কেন যেন ভীষণ কাছের, ভীষণ আপন মনে হয়।
এমনভাবেই ওকে প্রথমবার দেখেছিল আশিক। সেই থেকে মনের মধ্যে কেমন একটা অদ্ভুত যোগাযোগ তৈরি হয়ে গেছে ওর সঙ্গে। হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলকানির নীল আলো এসে পড়ছে ওর চুলের ওপর। একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, মীরা যদি এখন ওর মনের কথা টের পেত তাহলে নিশ্চয়ই ওর ভয় করত। এরকম অন্ধকারে ওর সঙ্গে বসে থাকতে পারতো না। মীরার জবাব শুনে আশিক অবাক হলো। মেয়েটা বোকা না, ওকে অতিরিক্ত বিশ্বাস করে বোঝা যাচ্ছে না। তবে আশিক নিজেকেই বিশ্বাস করতে পারছে না। ও একবার মনে মনে বলল, আমাকে এত বিশ্বাস করো না মীরা। আমি একটা রক্ত মাংসের মানুষ। আমার মধ্যে অনেক কামনা বাসনা আছে। হয়তো আমার ভেতরে কোথাও একটা পশু লুকিয়ে আছে। আশিক আচমকা উঠে দাঁড়ালো। তারপর বলল, রাসেল মনে হয় আর আসতে পারবে না, বৃষ্টি থেমে গেছে। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ ধরে ও মিথ্যে করেই বলছিল যে ওর ভয় করছে না। আসলে ওর ভীষণ ভয় করছিল। এখানে এইরকম অন্ধকারে আশিকের সঙ্গে বসে আছে এই জন্য নয়, বরং এই বৃষ্টি বাদলার মধ্যে ওকে রাসেলের সঙ্গে এতটা পথ যেতে হবে এই কথা ভেবে। আশিক ভিতরের রুম থেকে টর্চ নিয়ে এলো। মীরা ঝটপট ওর জিনিসপত্র গুছিয়ে নিল। দরজার লক খুলে আশিক হতভম্ব হয়ে গেল। দরজা আটকে গেছে, কিছুতেই খোলা যাচ্ছে না। এর আগে যখন দরজা খুলেছিল প্রচণ্ড হাওয়ায় দরজা বন্ধ হয়ে গিয়েছিল। সে সময় হয়তো আটকে গেছে। পুরনো দিনের দরজা, এটা এখন কি করে খুলবে বুঝতে পারছে না। কয়েকবার হ্যাচকা টান মারল, লাভ হলো না। এরকম হলে তো খুব ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে। মীরাকে পৌঁছে দেওয়াটা জরুরি। আশিক রাসেলকে এর মধ্যে চারবার ফোন দিয়েছে, প্রথমবার ধরেনি। এরপর থেকে সুইচ অফ দেখাচ্ছে। হয়তো চার্জ শেষ হয়ে গেছে। রাত প্রায় 11:15 বাজে। এর চেয়ে দেরি করাটা আর সমীচীন হবে না। মীরা এগিয়ে এসে বলল, কি হয়েছে? আশিককে খুবই চিন্তিত দেখাচ্ছে। ও জবাব দিল না, আবার দরজা ধরে হ্যাচকা টান মারল। দরজা আটকে গেছে আশিক ভাই। তাই তো মনে হচ্ছে। তুমি একবার চেষ্টা করে দেখো। মীরার চেষ্টা করার খুব একটা আগ্রহ ছিল না। আশিক যদি পারছে না তাহলে ও আর কি করবে। তবুও মীরা একবার দরজা ধরে টানলো। বোঝা যাচ্ছে খুব শক্ত হয়ে আটকে গেছে। আশিক চিন্তিত মুখে বলল। পাশে তাকিয়ে মীরাকে আর দেখতে পেল না। মীরা আবার আগের চেয়ারে গিয়ে বসেছে। আশিক বাড়িতে ফোন করে ওর বাবাকে জানালো। আরিফ সাহেব জানালেন হয়তো পুরনো দিনের দরজা বলে আটকে গেছে, চিন্তা না করতে। সকাল হলে দারোয়ানকে পাঠিয়ে দেবেন, বাইরে থেকে চেষ্টা করলেই খুলে যাবে। আশিক নিশ্চিন্ত হতে পারল না। চেষ্টা চালিয়েই যেতে লাগলো। আরো অনেকক্ষণ টানাটানি করে হতাশ হয়ে একবার মীরার দিকে তাকালো। মীরা বলল, বাদ দিন আশিক ভাই, আর তো কয়েক ঘন্টা। আপনি বসেন, আপনার চা তো ঠান্ডা হয়ে গেল, এখন আর গরম করাও যাবে না। আশিক বসল না, বিরস মুখে ভেতরের ঘরে চলে গেল। তারপর মোমবাতি এনে জ্বালিয়ে টেবিলে রাখলো। চেয়ারে বসে একটা বই খুলল। যে ঘন্টা আছে নিজের মনোযোগ একটু সরিয়ে রাখতে হবে। মীরাকে বিশেষ একটা চিন্তিত দেখাচ্ছে না। কিছুক্ষণ আগে ভাঙা জানালা দিয়ে ঝোড়ো বাতাস আসছিল বলে ওর শীত করছিল। বুঝতে পেরেই কিনা ও জানে না। আশিক ওকে একটা চাদর এনে দিয়েছে। এখনো সেই চাদর গায়ে জড়িয়ে আরাম করে পা তুলে চেয়ারে বসে চায়ে চুমুক দিচ্ছে। যদিও চা ঠান্ডা হয়ে গেছে, একবার গরম করতে পারলে ভালো হতো, কিন্তু এই অন্ধকারে চা গরম করা সম্ভব না। সামনে তাকিয়ে দেখলো আশিক বই পড়ছে। মীরা একটু আগ্রহ নিয়ে বলল, কি পড়ছেন আশিক ভাই? কবিতা। একটু জোরে পড়েন, আমিও শুনি, তাহলে একটু সময় কাটবে। আশিক আর উচ্চ বাচ্চ করলো না, পড়া শুরু করলো। গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি। খামের উপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা। ঠিকানা পেলে কিভাবে লেখনি? কতদিন পর ঢাকা চিঠি, তাও তোমার লেখা। ভাবতে পারো আমার অবস্থা। গতকাল প্যারিসে ঝরেছিল এ বছরের রেকর্ড ভাঙা তুষারপাত। তামাক ফুরিয়ে গেছে, আনতে পারিনি। এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে খুলেছিলাম তামাকের গন্ধ। তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ। তুমি কষ্ট পেয়ে লিখেছ। রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট সোডিয়ামের শয্যা। আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী। শীতের বইমেলা পরিণত হয়েছে মিনা বাজারে।
টিএসসির চত্বরে যেন উত্তপ্ত বৈরুত, বদলে যাওয়া কষ্টের অপর নাম স্মৃতি। এখন তাই নিয়ে বুঝি মেতে আছো। এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদূর ইতিহাস। বালির বাঁধের মতন ভেসে গেল বার্লিন প্রাচীর। ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন। ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে, খিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও। স্বাধীনতা মানেই যেন উদর বুদ্ধি। তুমি লিখেছ, তোমাকে ভুলে গেছি কিনা প্রিয় আকাশী। আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা। আশিক একটু থামলো, তারপর মনে মনে বলল, আসলে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা। বিশেষত যাকে ভুলে থাকতে চাই সেই যদি এইভাবে চোখের সামনে বসে থাকে। ও চোখ তুলে তাকালো এবং হেসে ফেলল। হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে মীরা। কপাল বেয়ে চূর্ণ চূর্ণ চুলগুলো ঝুলে পড়েছে মুখের উপর। কি অদ্ভুত মায়াবী লাগছে ওকে। আশিক আন মনে বলল, তোমার শরীরে তুমি গেঁথে রাখো গান, রাত্রিকে করেছো তাই ঝঙ্কার মুখর। তোমারও সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ, অজান্তে জীবনে রাখো জয়ের স্বাক্ষর। প্রচন্ড জোরে দরজা ধাক্কানোর শব্দে মীরার ঘুম ভাঙল। চোখ মেলে কিছুই বুঝতে পারল না ও। ঘাড় টনটন করছে যতক্ষণে সম্বিত ফিরে পেল। তাকিয়ে দেখলো পাশের ঘর থেকে আশিক দৌড়ে এসে দরজা খুলছে। সকাল 6:30 বাজে। আশিক একটু অবাক হলো এই ভেবে যে বাবা এত তাড়াতাড়ি লোক পাঠিয়ে দিয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড় করে কতগুলো লোক ঘরের ভিতরে ঢুকে পড়ল। মীরা ততক্ষণে ধাতস্থ হয়ে উঠে দাঁড়িয়েছে। লোকগুলো ভিতরে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে। তারপর সামনের একজন মীরার দিকে আঙ্গুল তুলে বলল, এই যে দেখেছেন, ছিলাম না। আশিক প্রথমে ভেবেছিল ওর বাড়ি থেকে কেউ এসেছে দরজা খোলার জন্য। এতগুলো লোক একসঙ্গে দেখেও একটু হকচকিয়ে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, আপনারা কারা আর এখানে কি চান? মাইয়া লইয়া অফিসের নামে ফুটকি করেন আর বড় বড় কথা কন কেন? মানে? সামনের নেতা গোছের লোকটা এবার বাকিদের উদ্দেশ্যে বলল, দেখেন, আপনারাই দেখেন, দেখছেন কি হইতাছে? অফিস খুলছে, বুঝতেছেন? এসব কি বলছেন আপনারা? আর আপনারা কারা? লোকটা আশিকের কথাকে পাত্তা দিল না। পেছন ফিরে অন্যান্য লোকদের উদ্দেশ্যে বলল, ভাই আপনারাই বলেন, এটা ভদ্রলোকের পাড়া, এখানে এসব বাগিবাজি আপনারা সহ্য করবেন? মুখ সামলে কথা বলবেন, বেরিয়ে যান আমার অফিস থেকে। আরে মিয়া রাখেন, অফিসের নামে কইরা মাইয়া লইয়া ফুটকি করেন, আবার বড় বড় কথা। ওই তোরা জিনিসপত্র ভাঙা শুরু কর। লোকগুলো মীরার দিকে এগোতে নিলে আশিক ওদের মাঝখানে এসে দাঁড়ালো। এতক্ষণেও নিজেকে সামলে নিয়েছে। এরকম একটা ঝামেলা হতে পারে এমন একটা আভাস আরিফ সাহেব দিয়েছিলেন। এই কারণেই আশিক মানা করা সত্ত্বেও উনি অফিসে সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন। ওনার ধারণা হয়েছিল আপাতত কোনো ঝামেলা না হলেও আশিকের উপর ওরা শোধ তোলার চেষ্টা করবে। মীরা প্রথমটাই কিছুই বুঝতে পারেনি। যখন বুঝতে পারলো তখন লজ্জা ঘৃণার চাইতে ওর ভীষণ ভয় করতে লাগলো। নিজের চাইতেও বেশি ভয় করতে লাগলো আশিকের জন্য। ও জানে যতক্ষণ আশিক সামনে আছে ওর কিছুই হবে না, কিন্তু এতগুলো লোক, ওরা যদি আশিককে কিছু করে ফেলে? আশিক নিজেকে সামলে নিয়েছে। এই লোকগুলো নিশ্চয়ই প্ল্যান করেই এসেছে। এত সকালে ওদের এসব জানার কথা নয়। এই মুহূর্তে ওদের সঙ্গে লাগতে যাওয়াটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিচ্ছু নয়। তাছাড়া ও একা, আর ওরা প্রায় 8-10 জন। এখন কোনো ঝামেলা হলেও সামলাতে পারবে না। কাজেই মাথা ঠান্ডা রাখাটাই সমীচীন। আশিক ঠান্ডা গলায় বলল, দাঁড়ান, নিশ্চয়ই কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিসের ভুল বোঝাবুঝি? ও তোরা শুরু কর। আশিক পকেট থেকে ফোন বের করে ওর বাবাকে ফোন করলো। 1 মিনিট দাঁড়ান। আরিফ সাহেব ফোন ধরে বললেন। আশিক মোজাম্মেল রওনা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। বাবা, এখানে একটা ঝামেলা হয়েছে, কিছু লোক এখানে এসে ঝামেলা করছে। তাই নাকি? দাঁড়াও, আমি ল্যান্ডলাইন থেকে ফোন করছি। হাসান সাহেব ফোন কেটে দিলেন। একটা চ্যাংড়া গোছের ছেলে ততক্ষণে সামনের কম্পিউটারটা তুলে আছাড় মারার জন্য হাতে নিয়েছে। এর মধ্যে আরিফ সাহেবের ফোন এলো। আশিক ফোন ধরতেই তিনি বললেন, ফোনটা লাউড স্পিকারে দাও। আশিক ফোন লাউড স্পিকারে দিল। আরিফ সাহেব বললেন, তোমরা দুজন ঠিক আছো? জি বাবা, কিন্তু মনে হচ্ছে এরা ঝামেলা করবে। সমস্যা নেই, আমি ওদের দেখতে পাচ্ছি। মেক শিওর তোমরা যেন সেফ থাকো।
লোকগুলো একটু থমকালো, তবে তাদের বিশেষ একটা চিন্তিত মনে হলো না। নেতা গোছের লোকটা বলল, কি হলো, তোরা থাইমা গেলি কেন? এবার আরিফ সাহেবের গুরুগম্ভীর গলা শোনা গেল। উনি বললেন, ওরা কি তোমাদের গায়ে হাত দিয়েছে? না, এখনো দেয়নি। কোনো প্রপার্টি ড্যামেজ করার চেষ্টা করেছে? হ্যাঁ, চেষ্টা করছে। ওদের বাধা দিও না। আমি কমিশনারকে ফোন করেছি। ইকবাল নামের একজন ইন্সপেক্টরকে আসতে বলা হয়েছে, সঙ্গে 6 জন কনস্টেবল থাকবে। লাল শার্ট পরা যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর তো ক্রিমিনাল রেকর্ড আছে। ভালোই হয়েছে, সেক্ষেত্রে কেস আরো মজবুত হবে। ওদেরকে তুলে নিয়ে একটু ডলা দিলেই সব বেরিয়ে আসবে। বাবা, ওরাই অ্যালিগেশন আনছে যে। এখানে অ্যালিগেশন আনার কিছু নেই, বরং ওরা অনধিকার প্রবেশ করেছে, কাজে ওদের বিরুদ্ধে কেস হবে। ওরা কোনো ড্যামেজ করতে চাইলে ওদেরকে বাধা দিও না। ভাঙচুর হলে কেস আরো মজবুত হবে। শুধু খেয়াল রাখো যেন তোমরা সেফ থাকো, তোমাদের যেন কোনো ক্ষতি না হয়। চ্যাংড়া ছেলেটা হাত থেকে কম্পিউটার নামিয়ে রেখেছে। বাকি ছেলেগুলো মুখ চাওয়াচাওয়ি করছে। আরিফ সাহেব বললেন, পুলিশ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে, ততক্ষণে এরা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। ক্যামেরাতে সব রেকর্ড করা আছে। তবে ওরা যদি এখন ক্ষমা চেয়ে চলে যেতে চায়, তাহলে আমরা কোনো কেস করব না, বাকিটা ওদের ইচ্ছা। নেতা গোছের ছেলেটা পিছু হটে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তারপর মোবাইলে ফোনে গলা নামিয়ে বলল, বস, এখানে তো গ্যাঞ্জাম লেগে গেছে। জি, আচ্ছা, আমরা বাইর হইতাছি। লোকটা ফিরে এসে বাকিদের উদ্দেশ্যে বলল, ওই চল গো, অফিসে এরা জাল মন লয় এই করুক। লোকগুলো বেরিয়ে গেল। যাওয়ার সময় কিছু বলে গেল না। আশিক আস্তে আস্তে বলল, বাবা, ওরা চলে গেছে। আমি দেখতে পাচ্ছি। আশিক, আমি উবার পাঠাচ্ছি, তুমি মেয়েটাকে পৌঁছে দিয়ে এসো। আশিকের ফোন বাজছে। সম্ভবত নিচ থেকে উবার ড্রাইভার ফোন দিচ্ছে। ও খুব নরম গলায় বলল, মীরা, চলো। মীরা আর কিচ্ছু বলল না। ব্যাগটা তুলে মাথা নিচু করে এগিয়ে গেল। পথে আর কোনো কথা হলো না। আশিক শুধু একবার জিজ্ঞেস করেছিল, তুমি কোথায় যাবে? হলে। পথে আশিক আর কোনো কথা বলল না। লজ্জায় অপমানে ওর মাথা হেট হয়ে আছে। ওর কারণে আজ মীরাকে একটা অসম্মানিত হতে হয়েছে। হলের গেটে এসে আশিক শুধু আস্তে আস্তে বলল, এসে গেছে মীরা, তুমি নামতে পারো। মীরা ক্লান্ত পায়ে এগিয়ে গেল। ঘরে ঢুকে টের পেল ওর গায়ে এখনো আশিকের গেরুয়া চাদরটা জড়ানো। ফেরত দিতে ভুলে গেছে। কোথাও একটা একটানা একঘেয়ে শব্দ হচ্ছে, পিন 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 পিন। আশিক কানের উপর বালিশ চাপা দিয়ে শব্দটা এড়ানোর চেষ্টা করে বার কয়েক, লাভ হয় না। বাধ্য হয়ে ফোনটা তুলে কানে ঠেকিয়ে ঘুম চড়ানো কণ্ঠে বলে, হ্যালো। অন্য পাশ থেকে একটি উদ্বিগ্ন কণ্ঠ শোনা যায়, কোথায় তুই? বাসায়। বাসায় কি করিস? ঘুমাই। এই অবস্থায় ঘুম হচ্ছে তোর? কেন, কি হয়েছে? তুই ফেসবুক দেখিস নাই? না। দেখ তাড়াতাড়ি, মীরার কি অবস্থা কে জানে। আশিক তড়াক করে উঠে বসলো বিছানায়। তারপর বলল, কি হয়েছে মীরার? তুই আগে দেখ, তারপর ফোন দে। মারুফ ফোন রেখে দিল। এক মুহূর্তে আশিকের সব ঘুম উবে গেছে। আশিক ফেসবুক খুলে হতভম্ব হয়ে গেল। সমস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার জুড়ে সেই একই ঘটনা। বারংবার সবাই জানতে চাইছে, প্রশ্ন করছে, কৌতুক করছে। ভাষা ভিন্ন, শব্দ চয়ন আলাদা, কিন্তু সারমর্ম একই। অল্প কথায় বললে তার মর্মার্থ হলো, মীরা দ্বিচারিণী, একজনের সঙ্গে ভালোবাসার অভিনয় করে অন্যজনের সঙ্গে রাত্রি যাপন করছে। আশিক ভেবে কুল পাচ্ছে না, ওরই যদি এই অবস্থা হয় তাহলে মীরাকে সোশ্যাল মিডিয়ায় কতখানি হেনস্থা হতে হচ্ছে। সেই ঘটনার পর 2 দিন কেটে গেছে। সেদিন মীরাকে হলে পৌঁছে দিয়ে ক্লান্ত ও বিধ্বস্ত আশিক বাড়ি ফিরে এসেছিল। ভেবেছিল সারাদিন নিজেকে ঘর বন্দি করে রাখবে, কোথাও যাবে না, কিন্তু সেটা সম্ভব হয়নি। ফেরার পর আরিফ সাহেব জানিয়েছেন পুলিশ ওর অফিস থেকে ঘুরে এসেছে। সেখান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়ে গেছে। এখন ওদের সঙ্গে বসতে হবে। ও যেন ফ্রেশ হয়ে দ্রুত চেম্বারে চলে আসে। আশিক স্নান সেরে দ্রুত চেম্বারে চলে এলো। আরিফ সাহেব ছাড়াও সেখানে উপস্থিত ছিল ইন্সপেক্টর ইকবাল, কমিশনার রাইহান চৌধুরী। সমস্ত তথ্য সংগ্রহের পর ভিডিওগুলি বারংবার দেখা হলো। কাজ গুছিয়ে ছাড়া পেতে পেতে দুপুর হয়ে গেল।
সন্ধ্যাবেলায় তারা আবার এলেন অনেকগুলো ছবি নিয়ে। আবারও মিটিংয়ে বসতে হলো। ভিডিওর সঙ্গে ছবিগুলো মিলিয়ে দেখা হলো। গভীর রাত পর্যন্ত কাজ চলল। আশিক ঘরে ফিরতে পারলো অনেক রাতে। মোবাইলে বন্ধুদের অজস্র মেসেজ পেল, দেখার সময় মিলল না। চোখ বন্ধ হয়ে এলো ঘুমে। শুধু রাসেলের মেসেজটাই যা একটু দেখতে পারল। ও লিখেছে ওর রিক্সা গর্তে পড়ে গেছিল, হাতে ব্যথা পেয়েছে, বাড়ি ফিরে যেতে হয়েছে বাধ্য হয়ে। মোবাইল ভেঙে গিয়েছিল, সেজন্য কোনো যোগাযোগ করতে পারেনি। ক্ষমা চেয়েছে বারবার। মারুফের একটা মিসড কল দেখা গেল, কিন্তু রাত হয়ে গেছে ভেবে আর কল ব্যাক করলো না আশিক। পরদিন ভোর হতে না হতেই ছুটতে হলো পুলিশ স্টেশনে। কতগুলো ছেলেকে তুলে আনা হয়েছে, তাদের আইডেন্টিফিকেশনের জন্য আশিককে দরকার। মারুফকে ফোন করে আনানো হলো। টিএসসির সেই ছেলেগুলোই ছিল কিনা সেটা নিশ্চিত হওয়া প্রয়োজন। মারুফ কিছু বলতে চেয়েছিল বারবার, কিন্তু সেখানে সেই মুহূর্তে সেটা সম্ভব ছিল না। সেই দিনও ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মারুফ বলে গিয়েছিল যে জরুরি কথা আছে, ফোন করতে। সময় করে উঠতে পারেনি। আশিক ফেসবুকে ঢুকে মনে হলো মারুফের কথাগুলো শোনা উচিত ছিল। একটার পর একটা ভুল হচ্ছে, আর সেই সব ভুলের মাসুল দিতে হচ্ছে মীরাকে। আশিক মারুফকে ফোন দিল, ধরল না। ও হয়তো ব্যস্ত আছে কিংবা ফোনের ধারে কাছে নেই, অথবা পথে আছে, এমনও হতে পারে। মারুফ আর মীরা একই এলাকার, এটা আগে থেকেই জানতো আশিক, যদিও ওরা পূর্ব পরিচিত নয়। ডিপার্টমেন্টে এসেই পরিচয় হয়েছে। তবে দেখা গেছে মারুফ মীরার পরিবারকে বেশ ভালোই চেনে। চেনাটা অবশ্য অস্বাভাবিক নয়। মীরার বড় চাচা এজাজুল ইসলাম মার্কেটে এক নামে পরিচিত। মার্কেটে ওদের 3টে শাড়ির দোকান, একটা ভাড়াই চলছে, আর বাকি দুটোতে বাবা ছেলে দুজন বসেন। সৎ ব্যবসায়ী হিসেবে এজাজ সাহেবের সুনাম আছে বাজারে। এছাড়াও উনি ভীষণ ধর্মপ্রাণ মানুষ। ধর্ম সংক্রান্ত জ্ঞান তার অগাধ। পাড়ায় ধর্ম বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন পড়লে সকলেই তার শরণাপন্ন হয়। পাড়ায় সবাই তাকে অসম্ভব শ্রদ্ধা করে। এই সমস্ত খবর মারুফের কাছ থেকে জেনেছে আশিক। এখন এই রকম পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় এই খবরগুলো যদি ওনার কানে পৌঁছয়, তাহলে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য তা যথেষ্ট। সেটা হতে দেওয়া উচিত হবে না। এমনটা যেন না হয় সেই চেষ্টা করতে হবে। আশিকের মাথা কাজ করছে না। মারুফ ফোন ধরছে না। রাসেলের ফোন বন্ধ। সুমন ঢাকার বাইরে গেছে। রিপন অসুস্থ হয়ে কদিন ধরে পড়ে আছে। আর কার কাছ থেকে খবর জানতে পারবে? আশিক মীরাকে একবার ফোন দিল, ওর ফোনও বন্ধ দেখাচ্ছে। কি অবস্থায় আছে এখন কে জানে। 7-5 ভাবতে ভাবতে উঠে গেল আশিক। মাথা কাজ করছে না। কড়া করে 1 কাপ কফি খেতে হবে, সেটাও করতে ইচ্ছে করছে না। আশিক হাত মুখ ধুয়ে নিচে গিয়ে রোজিনার কাছে কফি চাইলো। ব্রেকফাস্ট টেবিলে দেওয়া ছিল, খেতে ইচ্ছে করছে না। আশিক একটা স্যান্ডউইচের কফি নিয়ে উপরে চলে গেল। ফোন পাচ্ছে, সম্ভবত মারুফ ফোন করেছে। আশিক ফোন ধরতেই চিন্তিত গলায় জানতে চাইলো, ফেসবুকে দেখেছিস? হ্যাঁ দেখছি। মীরার কি অবস্থা? তুই জানিস না কিছু? না। কাল ক্যাম্পাসে এসেছিল, ওকে বেশ হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। এখন কোথায় ও? ওর ফোন বন্ধ কেন, জানিস কিছু? ও চলে গেছে। কোথায় চলে গেছে? আশিক আটকে উঠল। বাড়ি চলে গেছে। ওকে নাকি বাড়ি থেকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। কেন, জানিস কিছু? মারুফ একটু ইতস্তত করে বলল, জানি। কি ব্যাপার বলতো? কালকে ওর বিয়ে। হোয়াট? কার সঙ্গে বিয়ে? ওর চাচাতো ভাইয়ের সঙ্গে। চাচা তো ভাই কোথা থেকে এলো? শুভর কি হয়েছে? আর তাছাড়া তুই এত সব কি করে জানিস? ওর চাচাতো ভাই সৌরভকে আমি চিনি। জুনিয়র স্কুলে আমরা একসঙ্গে পড়েছি। এরপরে বহু বছর যোগাযোগ ছিল না। গেল বছর বাড়ি যাবার পর আবার দেখা হয়েছে। আমার কাজিন রত্নার সঙ্গে ওর একটা সম্পর্ক তৈরি হয়েছে। যতদূর শুনেছিলাম ওদের বিয়ে হবে। এখন হঠাৎ করে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তুই কি শুভর সঙ্গে কথা বলেছিস? না, আমি বলিনি, তবে শুনেছি রাসেল বলেছে। কি বলেছে শুভ? এসব শোনার পর নাকি মীরার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছে না। কি? হোয়াট ননসেন্স! আমি এখনই শুভর সঙ্গে কথা বলছি। কথা বলে মনে হয় লাভ হবে না। বলতে হবে মারুফ, সমস্যাগুলো হয়েছে আমার কারণে, কাজে আমাকেই ফিক্স করতে হবে। আশিক ভেবেছিল শুভর সঙ্গে কথা বলে অবাক হবে কিংবা হতাশ হবে, কিন্তু রীতিমতো ধাক্কা খেলো ও। ফোন ধরেই শুভ বাঁকা গলায় বলল, এখন কি আবার তোকে দিয়ে ফোন করালো নাকি? ও
ওকালতি করার জন্য? কেউ আমাকে দিয়ে ফোন করায়নি, আমি নিজে থেকেই ফোন করেছি। শুভ, তোর সত্যটা জানা উচিত। যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। দুর্ঘটনাক্রমে মীরা আটকে গিয়েছিল আমার ওখানে, এর বেশি কিছুই না। তাই নাকি? তা দুদিন পর পর তোর ওখানে গেলে তো একটা না একটা আটকা পড়বেই। আমি ওকে মানা করেছিলাম যেতে। আমার আগে বোঝা উচিত ছিল ও কি টাইপের মেয়ে। কি টাইপের মেয়ে মানে? এই ধরনের সস্তা টাইপের মেয়েদের সঙ্গে সম্পর্ক যাওয়াই আমার উচিত হয়নি। আশিকের মাথাটা হুট করে গরম হয়ে গেল। শুভ হাতের কাছে থাকলে ও টুটি চেপে ধরতো, কিন্তু সমস্যাটা ওর দিক থেকে হয়েছে, তাই মাথা ঠান্ডা রাখা ছাড়া কোনো উপায় নেই। আশিক ঠান্ডা গলায় বলল, আমার সম্বন্ধে যা ইচ্ছে ভাব, ওকে অন্তত ভুল বুঝিস না। তুই তো ওকে ভালোবাসিস। হ্যাঁ, আমি স্টুপিড, তাই ওকে ভালোবাসতাম, এখন আর বাসি না। এখন তুই রাগের মাথায় আছিস, তাই হয়তো এমন মনে হচ্ছে। এটা আমেরিকা না, একবার ওর বিয়ে হয়ে গেলে আর কিচ্ছু করতে পারবি না। ও বিয়ের খবরও তুই জেনে গেছিস দেখছি। শুভ, এখনো সময় আছে, তুই চাইলে বিয়েটা আটকাতে পারিস। কেন? আমি কেন বিয়ে আটকাতে যাব? তুই তো এমনিই ওকে বিয়ে করতে চাইছিলি, এখন কি এমন হয়ে গেল? তুই চাইলে আমি তোকে সাহায্য করতে পারি। বাহ, ফুর্তি করবি তুই, আর বিয়ে করে উদ্ধার করতে হবে আমাকে? শুভ, ভদ্রভাবে কথা বল। আমি তোকে আগেও বলেছি এমন কিছুই হয়নি। তাছাড়া তুই তো ওর প্রতি কমিটেড ছিলি, আগেও তো ওকে বিয়ের কথা বলেছিলি। হ্যাঁ, বলেছিলাম। তখন ও না করেছে, তখন তো আমি বুঝিনি যে এই কারণে না করেছে। এখন বুঝুক। দেখ, আমি তোকে বলছি, যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। আমাদের মধ্যে কোনো কিছুই নেই। এখন শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে তুই ওকে বিয়ে করবি না, ওর লাইফটা নষ্ট হতে দিবি? তোর এত দরদ থাকলে তুই বিয়ে কর, নাকি তুই শুধু অন্যর প্রেমিকাকে নিয়ে ফুর্তি করতে পারিস, বিয়ের সময় আসলে পিছিয়ে যাস? কি বলছিস? ভেবে বলছিস? দেখ আশিক, তোদেরকে নিয়ে ভাববার মতো সময় আমার নেই। তোরা যা ইচ্ছা তাই কর। তবে মীরার কোনো কিছুতে আমি আর নেই। ওর মতো বাজে সস্তা মেয়ের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। শুভ ঘটাং করে ফোনটা কেটে দিল। আশিক ফোন হাতে কিছুক্ষণ ওইভাবেই বসে রইল। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আরিফ সাহেবের চেম্বারের দরজা বন্ধ, যার অর্থ ভিতরে গুরুত্বপূর্ণ মিটিং চলছে। বাইরে একটা ছোট অফিস ঘরের মতন আছে। রফিক চাচা সেখানে বসেন। রফিক বিবিধ দায়িত্ব পালন করলেও কাগজে কলমে সে আরিফ সাহেবের ম্যানেজার। আশিক কাছে এসে বলল, আমার একটু বাবার সঙ্গে কথা আছে। স্যারের মিটিং চলতেছে, ঘন্টা খানেক লাগবে আরো। আমার এখনই কথা বলতে হবে, আমি ভেতরে ঢুকছি। রফিক বাধা দেওয়ার সুযোগ পেল না। তার আগেই আশিক ঘরের ভিতরে ঢুকে পড়ল। দরজার উল্টো দিকেই আরিফ সাহেব বসে আছেন। তার সামনে আরও 4 জনকে বসে থাকতে দেখা যাচ্ছে। আশিক তাদের মুখ দেখতে পাচ্ছে না, তবে আরিফ সাহেবকে দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে। আমি মিটিং শেষ করে তোমার সঙ্গে কথা বলছি। আমাকে এখনই বলতে হবে। আরিফ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলো। একটু বাইরে আসলে ভালো হয়।